রাত যখন হয় নিঝুম আর আমাদের চারপাশ ঢেকে যায় এক অন্ধকারের চাদরে, তখন সেই অন্ধকারাচ্ছন্ন মুহূর্তে আপনার চারপাশে যা কিছু আছে সেই সকল বস্তু বা জীবকে আপনি কি স্পষ্ট দেখতে পান, নাকি আমাদের দৃষ্টিগোচরের বাইরে এই অন্ধকারের জগতের মধ্যেই এমন কিছু বস্তু বা জীব আছে যারা এই অন্ধকারের রাজ্যে নিজেদের আত্মগোপন করে থাকে আমাদের একদম কাছে, কিন্তু তবুও তারা আমাদের ধরাছোঁয়ারও বাইরে। আর কোনোদিন যদি সেই না দেখা জগৎ থেকে হঠাৎ করেই ভেসে আসে এক অজানা গল্প, যা শুনতে শুনতে হয়তো আপনার সারা শরীরে অনুভূত হয় এক অদ্ভুত শিহরণ। নমস্কার, এই সেই প্ল্যাটফর্ম যেখানে আমরা ভয় আর কৌতূহলকে একই দাড়িপাল্লার দুটি পাল্লায় রেখে পথ চলি। শুরু হচ্ছে আপনাদের নতুন ঠিকানা, গোল বৈঠকের প্রথম অধ্যায়। আজ আমাদের এই গোল বৈঠকের প্রথম আসরে আমরা প্রবেশ করব সেই লেখকের জগতে যিনি বাংলা সাহিত্যকে এনে দিয়েছিলেন এক নতুন সংজ্ঞা, যিনি সাহিত্য রচনা ও চিত্র পরিচালনায় ছিলেন সমানভাবে পারদর্শী। তিনি সৃষ্টি করেছিলেন ফেলুদা ও তারিণী খুড়োর মতো কীর্তিমান চরিত্রদের। আজকের এই পর্বে আমরা পরিবেশন করতে চলেছি সত্যজিৎ রায় রচিত একটি ছোট ভূতের গল্প, আমি ভূত। সত্যজিৎ রায়ের আমি ভূত গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1985 সালের জুলাই মাসে সন্দেশ পত্রিকায়। পরবর্তীকালে এটিকে আই অ্যাম ঘোস্ট নামে একটি ইংরেজি শর্ট স্টোরি হিসেবে অনুবাদ করা হয় এবং সত্যজিৎ রায়ের রচিত 14টি ভৌতিক ছোট গল্পের সংকলন হিসেবে ঘোস্ট, সুপারন্যাচারাল অ্যান্ড টেলস অফ দি আনক্যানি নামক একটি বই হিসেবে প্রকাশিত করা হয়। চলুন তাহলে শুরু করা যাক সত্যজিৎ রায়ের লেখা সেই অদ্ভুত গল্প, আমি ভূত। আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেওঘরের এই বাড়িতে আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয়। এই বাড়ির নাম লিলিভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগেছিল, এইটুকু আমার মনে আছে। তারপর কিছু মনে নেই। তারপর থেকে আমি এই বাড়ির বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কীরকম তো আমি নিজেই জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না, জলেও যে পড়ে না সেটা বাণুজ্যেদের পুকুরে পরখ করে দেখেছি। খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে। লিলিভিলায় 2 বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিমরি গিয়েছিলেন। দোষটা আমারই। ভূত দেখা দেবে কি না সেটা ভূতের মর্জির ওপরে নির্ভর করে। আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম, কিন্তু অন্যমনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে দিয়েছিলাম। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল, ভূত হয়েও সেই অবস্থাটার রয়ে গেল। এই ভিমরি দেবার ঘটনার পর থেকেই এই বাড়িতে আর কেউ আসে না, কারণ হানাবাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে। আমার পক্ষে এটা লোকসান, কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে, না হলে তো সেই একা একা দিন কাটানো। ভূতে টল্লাতে আরও অনেক আছে, কিন্তু এই বাড়িতে তা নেই, কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি। শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ হয় না। কয়েকজন তো রীতিমতো মন্দ, যেমন নস্করদা বা ভীম নস্করের ভূত। ওর মতো কুচক্রী ফন্দিবাজ দুনিয়ায় দুটো হয় না। এই দেওঘরের কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন। লক্ষণের সঙ্গে সাপ নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই দুবের। এক সন্ধ্যায়
লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন। শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি, হোপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাই ঘাটটা মুটকে দিল। তারপর সে কি হই হল্লা, থানা দারোগা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, সব শেষে ফাঁসি পর্যন্ত। কার ফাঁসি? লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তিভাই দুবে। যে খুনটা করল ভীম নস্করের ভূত, ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হলো কান্তিভাই দুবে। এই উদর বোঝার বুদর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনে নস্করের ভূত করেছিল। আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম যে তুমি কাজটা ভালো করোনি। ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো, আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে। দুই জগতেই ঠোকাঠুকি হলেই যত অনাসৃষ্টি। আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি, বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায়, সেদিন থেকে আমি একদম সাবধান। লিলিভিলার পেছনে আম কাঁঠাল বনের একপাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে, সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগটা সময়। অবশিষ্ট লিলিভিলা এখন অনেক দিন থেকেই খালি, কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে। আশ্চর্য, এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই, কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে। যাই হোক, সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয়। বড়রাই যদি আমাকে দেখে ভিমড়ি যায়, তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবো তো। ওসবের মধ্যে আমি নেই। তবে এটাও ঠিক যে ভূতেদেরও একা একা লাগে। আমারই একটা গলতির জন্য লিলিভিলা এখন হানাবাড়ি, তাই এখানে কেউ এসে থাকতে চায় না। আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ, তাদের চলাফেরা, কার্যকর্ম, হাসি তামাশার শব্দ কিছুই পাই না। তাই মনটা এক এক সময় হুহু করে ওঠে। জ্যান্তরা যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে, তাহলে কি তারা ভূতেকে এত ভয় পেত? কখনোই নয়। কিন্তু শেষ পর্যন্ত লিলিভিলাতেও লোক এসে হাজির হলো। একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে। কজন লোক? দুজন, একজন বাবু আর একটি চাকর। তাই সেই বেশি লোকের দরকার নেই আমার, নাই মামার চেয়ে কানা মামা ভালো। ভূতেরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায়, তাই বলছি। বাবুটির বয়স বছর 50-এর কাছাকাছি, বেটে, মাথায় টাক, খোঁচা খোঁচা গোঁফ, ঘন বুরু আর ভ্রুকুটি করা চোখ। বাড়িতে ঢুকতেই চাকরটিকে বাবু বললেন, সব দেখে শুনে বুঝে নাও, আধ ঘন্টার মধ্যে আমার চা চাই, তারপরে আমি কাজে বসবো। আচ্ছা ঠিক আছে বাবু। এই কথাগুলো অবশেষে আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম। আমরা যেমন দেখি বেশি, তেমনি শুনিও বেশি। আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে। চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল। বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন। জানলার সামনে একটা টেবিল চেয়ার, তার উপরে দোয়াত, কলম, কাগজ সব রাখা হয়েছে। উনি তাহলে লেখক? খুব নামকরা লেখক কি? হ্যাঁ, তাই। ভদ্রলোক আসার ঘণ্টাখানেকের মধ্যেই দেওগড়ের জনাষ্টেক বাঙালি এসে হাজির হলো লিলিভিলাতে।
তখনই জানলাম লোকের নাম নারায়ণ শর্মা। আসল নাম না ছদ্মনাম তা জানি না, তবে এই নামেই সকলে তাকে ডাকে। বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ। এত বড় একজন কাউকে সবসময় পাওয়া যায় না। তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সম্বর্ধনা জানাতে ইচ্ছুক। নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ কড়া। বললেন, এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসা মাত্র আপনারা এসে সংবর্ধনার জন্য পিড়াপিড়ি করছেন। এ কথায় অবশিষ্য সকলেই একটা কাচুমুচু ভাব করলেন। তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ, আমাকে দিন পাঁচেক একটুখানি নিরিবিলিতে কাজ করতে দিন, তারপর হবে সংবর্ধনা। বেশি বিরক্ত করলে কিন্তু আমি তল্পা গুটিয়ে কলকাতা ফিরে যাব। এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি বললেন, এখানে তো বাড়ি থাকতে আপনি লিলি ভিলাসে উঠলেন কেন? নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, হানাবাড়ি বলে বলছেন তো? তো ভূত যদি আসে তো ভালোই হবে, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা ঠিক সিরিয়াসলি নিচ্ছেন না। বললেন হারু তালুকদার। কলকাতার এক ডাক্তার সপরিবারের সঙ্গে এখানে ছিলেন। ভদ্রলোক নিজের চোখে দেখেছিল একটা ভূত। সে বিভৎস ব্যাপার। প্রায় 15 মিনিট পরে জ্ঞান ফেরে লোকটার। এখানে ভালো ডাকবাংলো আছে, ম্যানেজার আপনার বড় ভক্ত। বললে উনি সব ব্যবস্থা করে দেবে। আপনি লিলি ভিলা ছাড়ুন। এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন। আপনারা বোধহয় জানেন না যে প্রেততত্ত্ব সম্পর্কে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে। আমার এখানকার লেখার বিষয় হলো প্রেততত্ত্ব। সেই ডাক্তারের মতো অবস্থা আমার কোনোদিনই হবে না, এই কথা আমি জোর দিয়ে বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশনই নেননি, কোনো ব্যবস্থাও করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিছুই করতে পারবে না। আপনারা সৎ উদ্দেশ্য নিয়েই উপদেশটা দিচ্ছেন তা জানি, কিন্তু আমি এখানে এই লিলিবিলায় থেকেই কাজ করতে চাই। এই বাড়িতে আমি ছোটোবেলায় বসেছি, তখন অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম। কথাটা ঠিক ভালো লাগলো না। আর প্রেততত্ত্ব, ভূত নিয়ে তত্ত্ব হয় নাকি? এসব কি বলছেন নারায়ণ শর্মা? অবশেষে এখন এসব ভেবে কোনো লাভ নেই। রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্যেও ভীম নস্করকে জানানো উচিত। সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে। না জানি সে এ খবর শুনে কি বলবে। বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটপটানিও বেড়ে চলল। শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের 200 বছরের পুরনো পোড়ো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম। সে দোতলায় পূব দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল, বলি, এই অসময় কেন? আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম। শুনে নস্করদা প্রচণ্ড ভ্রুকুটি করে বলল, বটে, বলে ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমরা পারি না? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম। আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে। নস্করদা বলল, কেন? বেঁচে থাকতে 32 বছর ধরে ব্যায়াম করেছিলুম। ডন বৈঠক, মুগুর, ডাম্বল, চেস্ট এক্সপ্যান্ডার কিছুই বাদ দিন।
নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করত সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি। তাই এখনো হাত পা নাড়ালে শরীরে মাংসপেশি ঢেউ খেলে যায়। আমি বললাম, তাহলেও? আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তো এখন ধুকপুক ধুকপুক করত। তাহলে আর কিছুই না, বলল নস্কর। আজ রাত 12টায় নারায়ণ শর্মার আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করো, ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিই জানি। এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখেছেন। বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে বাইরে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিক হেঁটে আকাশে সন্ধে তারাটা বেরাবর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরলেন। আজ অমাবস্যা, তাই চাঁদ নেই। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। সুটকেস খুলে একটা থলে বার করে, তার থেকে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন। সেই ধুনুচি থেকে গলগল করে ধোঁয়া উঠতে লাগল, আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায়। বাপরে, এ কি অবস্থা! ভূতেরা কোনো গন্ধ পায় না, কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে। এ কি সর্বনাশ! এই অবস্থায় নস্করদাও এই বাড়িতে আসতে পারবে না। আর সত্যি তাই হলো। মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পেছনে পাঁচিলের ওদিক থেকে চাপা গোয়ানি শুনলাম। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর নাক টিপে বসে আছেন ভীম নস্কর। নাকি সুরেই কথা বলল সে। 21 বছর হলো গঙ্গা ঘাটে ঘটেছে আমার, আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মারতে হলো। মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না। ও লোকটা পড়াশোনা করে নস্করদা, ও অনেক কিছুই জানে। এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কি সুখ হতো বলো দেখিনি। সে যে আর হবার নয় সে তো বুঝতেই পারছো। তা পারছি, আজ হাসি, এক নতুন অভিজ্ঞতা হলো বটে। নস্করদা চলে গেল, আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে। ভূতেদের চোখে ঘুম, এই যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তাহলে কি হবে? ওই ধোঁয়ায় এমন জিনিস আছে যে ভূতেকেও ঘুম পাড়ায়, অথচ রাতেই ভূত চড়ে বেড়ানোর সময়। আমি আর থাকতে পারলাম না। একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল এক গলার শব্দে। সময়টা সকাল। আমি ধরফড়িয়ে উঠে বসলাম। বসেই সামনে তাকিয়ে উনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি, কিন্তু এমন দশা হলো কি করে? নারায়ণ শর্মা প্রশ্নের জবাব দিলেন। চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেছিল, স্টোভটা বাস্ট করে। ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলাম, তখন এই ঘরটা চোখে পড়ে। এখানে একজনের ঠাঁই হবে কি? আমি অত্যন্ত খুশি হয়ে বললাম, নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পড়া জমবে ভালো। ছিলেন সত্যজিৎ রায়ের লেখা সেই অদ্ভুত গল্প আমি ভূত। গল্পটির বেতারনাট্য রূপ করেছেন সায়ন গাঙ্গুলি। কথক সুধন্যের ভূমিকায় সায়ক দাস, ভীম নস্করের ভূমিকায় জ্যোতির্ময় ধানী, লেখকের ভূমিকায় জয় বণিক।
অন্যান্য চরিত্রে সায়ন গাঙ্গুলি। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। আর গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আমরা আবার ফিরে আসব এমনই আরও এক গল্পের আসরে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, গল্পে থাকুন।